আচ্ছা ভাবুন তো, পৃথিবীর সব বড় বড় দেশের প্রেসিডেন্টরা মিলে যদি আজকে ঠিক করে যে আগামী থেকে যুদ্ধ করা বেআইনি, মানে একদম কাগজে কলমে সাইন, তাহলে কেমন হতো ভাবুন তো। শুনতে কোনো ডার্ক কমেডি সিনেমার প্লট মনে হলেও 1928 সালে কিন্তু ঠিক এটাই ঘটেছিল। আমেরিকা, ফ্রান্স, জার্মানি সহ মোট 62টি দেশের প্রেসিডেন্টরা মিলে একত্রে কেলগ ব্রিও প্যাক্ট নামে একটি চুক্তিতে সই করেছিল, যেখানে আক্ষরিক অর্থেই তারা যুদ্ধকে ব্যান করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা বানালাম জাতিসংঘ, আবারও বললাম নেভার অ্যাগেইন। কিন্তু তারপরেও আমরা কোল্ড ওয়ার, প্রক্সি ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, গাজা থেকে ইউক্রেন, ইউক্রেন থেকে ইরান, একের পর এক যুদ্ধ দেখেই চলেছি। এই যে নেভার অ্যাগেইন বলে আমরা বারবার যুদ্ধের দিকে চলে যাই, এটা কি আসলে আমাদের পলিটিক্যাল ভণ্ডামি, নাকি আমাদের ডিএনএতেই এনকোড করে ভায়োলেন্স ব্যাপারটা আছে? ওয়েলকাম টু অ্যালিসন স্টুডিওজ। আজ আমরা দেখব আমরা কেন শান্তি চাই না, শুধুমাত্র কিছুদিন বিরতি নিয়ে বারবার ধ্বংসের দিকে ফিরে যাই। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট একটা থিওরি দিয়েছিলেন। থিওরিটির নাম হলো পারপেচুয়াল পিস বা চিরস্থায়ী শান্তি। শুনতে খুব রোমান্টিক লাগছে না? আসলে শুনতে রোমান্টিক লাগলেও গ্লোবাল পলিটিক্সে চিরস্থায়ী শান্তি বলতে কিছু নাই। শান্তি বলতে পলিটিক্সের ভাষায় আমরা এটাই বুঝি, একটি যুদ্ধ থেকে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার যে সাময়িক বিরতি পাই, সেটাই আসলে আমরা শান্তি হিসেবে অভিহিত করতে পারি। বক্সিং রিংয়ে যেমন বক্সাররা পরবর্তী রাউন্ডের প্রিপারেশন নেওয়ার জন্য মাঝখানে একটি টাইম বিরতি নেয়, আসলে গ্লোবাল পলিটিক্সের ভাষায়ও শান্তি হলো এটি, যে আমরা পরবর্তী যুদ্ধের জন্য প্রিপারেশন বা রিলোডিং টাইম। আগে রাজারা তলোয়ার নিয়ে লড়তো, আমরা এখন তলোয়ার নিয়ে লড়ি না, এটি খুব সেকেলে একটা ব্যবস্থা। আমরা এখন করি প্রক্সি ওয়ার। আমেরিকা বা রাশিয়া নিজেদের সাথে যুদ্ধ করে না, কিন্তু তারা সিরিয়া বা ভিয়েতনামে ভিডিও গেমের মতন এসি রুমে বসে বসে যুদ্ধটাকে কন্ট্রোল করে, এবং তারা সেখানে বসে বলে, দেখুন আমরা তো সরাসরি যুদ্ধ করছি না। আমরা তো সব দোষ পলিটিশিয়ানদের দিয়ে থাকি, কিন্তু সমস্যাটা যদি পলিটিক্সে না হয়ে আমাদের বায়োলজিতে হয়। জেন গুডাল নামে একজন প্রাইমেটোলজিস্ট, তিনি তানজানিয়ার শিম্পাঞ্জিদের নিয়ে রিসার্চ করছিলেন। তিনি স্বভাবতই রিসার্চ করতে গিয়েছিলেন শিম্পাঞ্জিদের সম্পর্কে জানতে। তার ধারণা ছিল শিম্পাঞ্জিরা খুব কিউট প্রাণী, গাছে থাকে, কলা খায়, এবং তারা কিভাবে জীবনযাপন করে এটি দেখতে। তিনি 1974 সালে যা দেখলেন বা যা আবিষ্কার করলেন তা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন। জঙ্গলে শিম্পাঞ্জিদের একটা গ্রুপ হঠাৎ দুই ভাগে ভাগ হয়ে যায়। জেন গুডাল এর নাম দেন কাসাকেলা গ্রুপ আর কাহামা গ্রুপ। টানা 4টি বছর ধরে কাসাকেলা গ্রুপ কাহামা গ্রুপের ওপর ঠিক মানুষের মতন করে যুদ্ধের মতন তারা ট্যাকটিক্স খাটিয়ে, তারা অ্যাম্বুশ করে রীতিমতো কাহামা গ্রুপটিকে নিশ্চিহ্ন করে দেয়। তারা জেনোসাইড ঘটায় এবং পৃথিবী থেকে কাহামা গ্রুপের অস্তিত্বটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আচ্ছা দেখুন তো, শিম্পাঞ্জি কিন্তু আমাদের সবচেয়ে কাছের বায়োলজিক্যাল কাজিন বা জেনেটিক কাজিন বলা যায়। তাদের মধ্যে যদি এই পরিমাণ ধ্বংসযজ্ঞের প্রবণতা থাকে, এই পরিমাণ ভায়োলেন্স থাকে, তাহলে মানুষের মধ্যে সেটা কতটা ভয়ানক রকমের হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জেনেটিক্সের কথা তো বললাম, এবার আসুন আমরা একটু টাকার হিসাব করি। কারণ জেনেটিক্স এবং টাকা এই দুইটি একসাথে মিলালে এর চেয়ে ডেডলি কম্বিনেশন আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। আমরা ভাবি যুদ্ধ হয় ধর্ম, ইগো বা দেশপ্রেমের কারণে, কিন্তু এগুলো আসলে মানুষকে ইমোশনাল করার স্ক্রিপ্ট, এবং সেই স্ক্রিপ্টটির নাম হলো দ্য ইকোনমিক্স অফ ওয়ার। যুদ্ধ হলো এই পৃথিবীর সবচেয়ে প্রফিটেবল স্টার্টআপ। 1933 সালে আমেরিকার এক মিলিটারি হিরো সরাসরি বলে দিয়েছিলেন, যুদ্ধ আসলে একটা ধান্দা। আপনি গ্লোবাল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সগুলোর দিকে তাকান, পৃথিবীতে সবাই যদি হাতে হাত রেখে গান গায় এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখে, তাহলে ডিফেন্স কোম্পানির ওই $1 ট্রিলিয়ন মিসাইলগুলো কে কিনবে? ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা যে $বিলিয়ন বিলিয়ন ফান্ডিং পাস করেছিল, মানুষ ভাবলো আহা ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আমেরিকা তাকে কতই না সাহায্য করছে। কিন্তু আসল ম্যাজিকটা হলো ইউক্রেন যুদ্ধের 90% টাকাই আমেরিকার বাইরে যায় নাই। তাহলে আমেরিকার টাকাগুলো কই গেল? সেগুলো গিয়েছে সব বড় বড় ডিফেন্স কোম্পানিগুলোর কাছে। সেই ডিফেন্স কোম্পানিগুলো নতুন নতুন যুদ্ধাস্ত্র বানাচ্ছে, সেই টাকাগুলো খরচ করে পেন্টাগন সেগুলো কিনে রাখছে এবং পুরনো যে অস্ত্রগুলো সেগুলোরে আনলোড করছে। এখন যুদ্ধের ময়দান হচ্ছে যুদ্ধাস্ত্রের সবচেয়ে বড় লাইভ টেস্টিং গ্রাউন্ড। গাজা এবং ইউক্রেনে এআই ড্রোনের লাইভ টেস্টিং হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আর ওয়াল স্ট্রিটে ডিফেন্স কোম্পানিগুলোর শেয়ার প্রাইস রকেটের গতিতে বাড়ছে।
ট্রাস্ট মি, দিস ইজ রিয়াল বিজনেস। কিন্তু যুগ তো পাল্টাচ্ছে, বোমারু বিমান আর সৈন্য পাঠানোর খরচ তো অনেক। এজন্য আমরা এখন আর সৈন্য পাঠিয়ে বা বোমারু বিমান পাঠিয়ে সহজে যুদ্ধ করতে চাই না। আমরা ঢুকে গিয়েছি 5th জেনারেশন ওয়ারফেয়ারে। 2010 সালের স্টাক্সনেট ভাইরাসের কথা মনে আছে? আমেরিকা এবং ইসরায়েল মিলে তারা জাস্ট কয়েক লাইনের একটা ম্যালওয়্যার কোড বানালো। একটা পেন ড্রাইভের মাধ্যমে তারা ইরানের নিউক্লিয়ার সেন্ট্রিফিউজগুলো একসাথে ধ্বংস করে ফেললো। ভাবুন তো, জাস্ট একটা পেন ড্রাইভ দিয়ে একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি পঙ্গু করে দেওয়া হলো। আর রিসেন্টলি রাশিয়ার উপরে যে স্যাংশন দেওয়া হলো, সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে তাদের বের করে দেওয়া হলো। আসলে এই ইকোনমিটাই এখন পারমাণবিক বোমা হয়ে গিয়েছে। আমরা অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি, কিন্তু আকাশে বোমারু বিমানগুলো উড়ছে না বলে আমরা কেবলমাত্র টের পাচ্ছি না। তাহলে দিন শেষে আমরা কোথায় দাঁড়ালাম? এই যে নেভার অ্যাগেন কথাটা, এটা আসলে আমরা শান্তির জন্য বলি না। আমরা শুধুমাত্র বলে থাকি পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য অথবা নিজেদের অপরাধবোধ ঢাকার জন্য। যতদিন এই পৃথিবীতে রিসোর্স লিমিটেড থাকবে এবং পাওয়ারের ক্ষুধা আনলিমিটেড থাকবে, ততদিন আসলে আমরা এই লুপ থেকে কোনো দিনই বের হতে পারবো না। আমরা আসলে শান্তি চাই না, আমরা চাই আমাদের শর্তে একটা পৃথিবী। আগে মানুষ তলোয়ার দিয়ে যুদ্ধ করত, আর এখন আমরা তলোয়ারের জায়গায় ড্রোন বসিয়েছি, বারুদের জায়গায় অ্যালগরিদম বসিয়েছি। ধ্বংসের আর্কিটেকচারটা একই আছে, শুধুমাত্র অ্যালগরিদমটা বদলেছে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে? যুদ্ধ কি মানুষের সিলেক্টিভ চয়েস নাকি এভলিউশনারি ডেস্টিনি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা স্ট্যাটিকের বাইরে গিয়ে চিন্তা করতে ভালোবাসে। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো মাস্টার ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।